কেমন আছো বন্ধুরা? আজ ঠিক সময় হাজির হয়ে গেছি তুমি আসবে বলেই গল্পের দ্বিতীয় পর্ব নিয়ে। আগের পর্ব নিশ্চয়ই ভালো লেগেছে। যারা এই গল্পের আগের পর্বটি শোনোনি তারা একবার আগের পর্বটি শুননিও। তাও আমি আগের পর্বের একটু রিক্যাপ দিয়ে দিচ্ছি, যদি ভুলে গিয়ে থাকো তাহলে মনে পড়বে। গল্পের নায়িকা তপস্যা সান্যালের বিয়ে হচ্ছিল স্বপ্নীল দাশগুপ্তের সাথে। সবাই বেশ খুশি ছিল, কিন্তু হঠাৎই ছেলেপক্ষে এসে জানায় স্বপ্নীল একটা চিঠি লিখে বাড়ি থেকে বিয়ে ভেঙে চলে গেছে। এই কথা শোনার পর সবার মাথায় যথারীতি আকাশ ভেঙে পড়ল। তপস্যা দুঃখে কষ্টে অপমানে নিজেকে শেষ করে দেওয়ার জন্য উদ্যত হয়েছিল। তখনই দেবদূতের মতো একটি ছেলে এসে ওকে নানা কথা বলে বুঝিয়ে ওকে বাঁচায়। সেই ছেলেটির নাম অভিমন্যু গাঙ্গুলি, ওদের পাড়াতেই থাকে। সেদিনই ওই বিয়েবাড়িতে এক মহিলা তপস্যার বাবা মাকে একটা প্রস্তাব দিয়েছিল যে নিজের ছেলের সাথে তপস্যার বিয়ে দেওয়ার জন্য, আর সেই ছেলেটিই হলো অভিমন্যু। এই প্রস্তাবে তপস্যার বাবা মা রাজি হয়ে যায়, আর তপস্যা সব কিছু ওর বাবা মার হাতেই ছেড়ে দেয়। এইটুখানিই ছিল প্রথম পর্ব। তো এরপর শুনে নেওয়া যাক কী হতে চলেছে দ্বিতীয় পর্বে। গল্পের নাম তুমি আসবে বলেই। গল্প রচনা ও গল্প পাঠে আমি তোমাদের বন্ধু জলি। গল্পে যাওয়ার আগে একটা জরুরি কথা, যা আমি তোমাদের রোজ বলে থাকি। চারুলতার গল্পের ঝুলিকে যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা আজই করে ফেলো, আর বেল আইকনটা প্রেস করে পাশে থেকো। গল্প ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে অন্যকেও জানাতে ভুলো না। চলো এবার গল্পটা শুনে আসি। আজ এই গল্পের দ্বিতীয় পর্ব। বাড়িতে আবার সানাই বেজে ওঠে। সবার মনে আবার আনন্দের জোয়ার বইতে থাকে। দেখতে দেখতে বিয়ে সম্পন্ন হয় বেশ ভালোভাবেই। অভি যখন তপস্যার সিঁথি রাঙিয়ে দেয় তখনও মনে মনে বলল, ধন্যবাদ ভগবান আমার স্বপ্নকে পূরণ করার জন্য। তারপরেই ও তপস্যার দিকে নিষ্পলক তাকিয়ে মনে মনে বলল, আমি তোমাকে সুখী করার আপ্রাণ চেষ্টা করব। তপস্যা মাথা নিচু করে বসে আছে, আর ওর চোখ থেকে দুফোঁটা জল বেয়ে পড়ে। পরদিন সকালেই ওদের বিদায় হয়ে যায়। অভির বাড়িতে ওর বধূবরণের পালা বেশ আনন্দের সাথে নীরাদেবী খুশি খুশি পালন করে। লাল আলতাতে পা দিয়ে ধীরে ধীরে বাড়িতে প্রবেশ করে তপস্যা। পিছনে অভি হেঁটে আসতে থাকে। তখনই অনুভব করে তপস্যার শরীরটা যেন কাঁপছে। ও মাথা ঘুরে পড়ে যাওয়ার আগেই অভি ওকে ধরে ফেলে আর ওকে কোলে নিয়ে বিছানায় গিয়ে শুইয়ে দেয়। ডক্টর এসে দেখে বলল, বেশ বড় একটা শক পেয়েছে তো, ওকে একটু সময় দিন, ও ঠিক হয়ে যাবে। এই ডক্টর এই পাড়াতেই থাকে, তাই উনি সবটাই জানেন। আজ কাল রাতের জন্য অভির তপস্যার কাছে যাওয়া বারণ, তাই ওর ছোটো বোনের থেকেই সব খবরাখবর নেয়। সারাটা রাত ওর প্রায় নির্ঘুমই কেটে যায়। পরদিন সকাল হতেই ও তপস্যা রুমে ছুটে যায়। দেখে ও আনমনে বিছানায় হেলান দিয়ে বসে বাইরের জানলা দিয়ে তাকিয়ে আছে। অভির বেশ খারাপ লাগে ওকে দেখে। অভি দরজায় নক করতেই তপস্যা পাশে তাকিয়ে অভিকে দেখে আর একটু নড়ে চড়ে সোজা হয়ে বসে। অভি ধীর পায়ে ঘরে এসে বলল, এখন শরীর কেমন আছে? তপস্যা কিছু না বলে শুধু মাথা নাড়ে। অভি আবারও বলল, কোনো কিছু দরকার হলে বলবে কেমন? এই বাড়িটাও কিন্তু তোমারই, কাজেই কোনো দ্বিধা করবে না, কেমন? তপস্যা আবার মাথা নাড়ে। সেই দেখে অভি আর কিছু কথা বলার সাহস পেল না। ও হতাশ হয়ে ঘর থেকে বেরিয়ে যায়। সেদিন সব নিয়ম মেনে বৌভাতের অনুষ্ঠান হয়। অভি তপস্যার হাতে ভাত কাপড়ের থালা তুলে দেয়। তপস্যার ইচ্ছে না থাকলেও নীরাদেবীর দিকে তাকিয়ে ওকে সব করতে হলো, কারণ এই মানুষটি আজ খুব খুশি। রাতে নিয়ম মেনে ফুলশয্যার খাট সাজানো হলো। অভি অনেক বারণ করেছিল ওর মাকে, কিন্তু নীরাদেবী শোনেননি। বধূ বেশে তপস্যা ফাঁকা ঘরে বসে আছে। অভিকে আজ এই ঘরেই থাকতে হবে, কিন্তু অভির যেতে বেশ সংকোচ হচ্ছে।
তাই ও বাইরের চেয়ারে বসে নিজেকে ও নিজের মনকে ধীরে ধীরে তৈরি করছে। অন্যদিকে তপস্যা বসে বসে ভাবতে থাকে, আমার জীবনটা এভাবে কেন নষ্ট করে দিলে এক ঝটকায় স্বপ্ন? আমার ভালোবাসাতে কি কম ছিল যে তুমি আমাকে এইভাবে ঠকালে? এইভাবে আমার জীবনটা নিয়ে ছিনিবিনি করতে তোমার একটুকু কষ্ট হলো না? 2 বছরেও আমি তোমাকে চিনতে পারলাম না। কেন কেন করলে স্বপ্ন এরকম? কথাগুলো মনে মনে বলে ওর টুকরে টুকরে কাঁদতে থাকে। ঠিক সে সময়ই দরজা খোলার শব্দে চমকে ওঠে আর সাথে সাথে চোখের জল মুছে স্বাভাবিক হওয়ার চেষ্টা করে। তপস্যা দেখে অভি ঘরে এসে ওর সামনে বসেছে। তাতে ও একটু ভয়ে সিটিয়ে যায়। সেটা অভি ভালো মতো বুঝতে পারে, তাই ও ওর থেকে একটু ব্যবধান রেখে বসলো। তারপর আস্তে করে বলল, এখন শরীর কেমন আছে? এখনও কি দুর্বল মনে হচ্ছে তোমার? তপস্যা মাথা নেড়ে সম্মতি দিল, ভালো আছে। শোনো, তোমার কোনো রকম কিছু সমস্যা হলে বাড়ির যে কাউকে বলতে পারো। এখানে সবাই তোমার বন্ধুর মতো, আর একটু নিজের মতো করে মানিয়ে নিও, কেমন? এই কথাগুলো বলেই অভি একটু এগিয়ে যেতেই তপস্যা ভয় পেয়ে পিছন দিকে সরে যায়। অভি পাশ থেকে বালিশটা হাতে নিয়ে বলল, ভয় নেই, আমি আমার সীমারেখা কোনো দিন লঙ্ঘন করব না। তুমি যতদিন না চাইবে ততদিন আমি আমার স্বামীর অধিকারও চাইব না। নিশ্চিন্তে থাকো। তবে সবার সামনে একটু নাটক চালিয়ে যেতে হবে, প্লিজ। সেটা কষ্ট করে যদি একটু। তপস্যা অভির দিকে নিষ্পলক তাকিয়ে থাকে। অভি ওর দিকে তাকিয়ে বলল, কই এসো, নেবে দাঁড়াও, নয়তো এই ফুলের মধ্যে তো তুমি শুতে পারবে না। তপস্যা মাথা নিচু করে খাট থেকে নেবে দাঁড়ালো আর একভাবে অভির দিকে তাকিয়ে দেখতে থাকে। অভি অতি যত্ন সহকারে খাটের উপর থেকে ফুলগুলো সরিয়ে দিয়ে বিছানাটা পরিপাটি করে দিয়ে হাসি মুখে বলল, যাও এবার নিশ্চিন্তে শুয়ে পড়ো। আপনি কোথায় শোবেন? ভয়ে ভয়ে বলল তপস্যা। অভি হেসে বলল, আমার জন্য চিন্তা করতে হবে না, আমি সোফাতে শুয়ে পড়ব। শুভরাত্রি। বলে অভি শুতে চলে গেল। আজ বিয়ের পর 3 দিন কেটে গেছে। আজ ওরা দুজনে তপস্যাদের বাড়ি যাবে অষ্টমঙ্গলা করতে। বিমানবাবু অভিকে ফোন করে আগেই বলে দিয়েছেন বিকেলবেলা নিতে আসবেন। অভি তখন দোকানে ছিল। আপনি এবার কেন কষ্ট করে আসতে যাবেন? 2 বাড়ি পর তো আমরা চলে যেতাম। কিন্তু কিন্তু করে বলেছিল অভি। সে হয় না কি বাবা, তুমি চিন্তা করো না, তোমরা বিকেলে তৈরি থেকো, কেমন? আমি গিয়ে তোমাদের নিয়ে আসবো। কথাগুলো শেষ করেই বিমানবাবু কল কেটে রেখে দেয়। অভি কল কেটে ওর দোকানে থাকা ছেলেটাকে বলল, তুই একটু দেখ, আমি কিছুক্ষণের মধ্যেই আসছি, কেমন? বলেই অভি নিজের বাইক নিয়ে বেরিয়ে যায়। কিছুক্ষণের মধ্যে অভি একটা বড় জামা কাপড়ের দোকানের সামনে এসে দাঁড়ায়। সেখান থেকে বিমানবাবু আর উর্মিদেবীর জন্য নতুন জামা কাপড় কিনে বেরিয়ে আসতেই যাচ্ছিল, তখনই ওর চোখটা একদিকে আটকে যায়। ও দেখে একটা মডেলকে হালকা নীল রঙের একটা শাড়ি পরানো আছে। অভির চোখে সাথে সাথে তপস্যা ভেসে ওঠে। ও মুচকি হেসে ওই শাড়িটাও কিনে নেয়। অভি তারপর যায় একটা সোনার দোকানে। গতকালই নীরাদেবী ওকে বলেছিল কোনো সোনার জিনিস তপস্যাকে উপহার দিতে। বিয়েটা এত তাড়াতাড়ি হয়েছে তাই কোনো কিছুই রেডি ছিল না। অভি দোকানে এসে ভাবতে থাকে কী নেওয়া যায়। তখনই ওর একটা হারের দিকে চোখ যায়, বেশ পছন্দ হয়, হালকার ওপর দেখতে বেশ সুন্দর। ওর সাথে সাথে সেটা কিনে নেয়। তারপরে ওর চোখ যায় একটা আংটির দিকে। ও মনে মনে ভাবে, মা তো বলেছিল একটা আংটিও দিতে, সেদিন এত কাজের মধ্যে কেনা হয়নি, তাহলে আজই নিয়ে নিই। মনে মনে ভেবেই আংটি নিতে গেলেই দোকানদার আঙ্গুলের মাপ জিজ্ঞেস করে, আর তখনই অভি পড়ে মহা বিপদে। তপস্যার আঙ্গুলের মাপ অভি জানে না,
এইসব ভাবতে ভাবতে নিজের হাত দেখতে থাকে ও, আর নিজের মনে মনেই বলে, ধুর, আমি আমার আঙুল দেখছি কেন, আমার আঙুল তো কত মোটা মোটা। ভেবেই ওর চোখ পড়ে কাউন্টারে থাকা একটা মেয়ের দিকে। ওই মেয়েটির চেহারা আর তপস্যার চেহারা অনেকটা এক। অভি মেয়েটির আঙুলগুলো খেয়াল করে, আর ওর মাথায় আসে এই মেয়েটির আঙুলের মাপ নিয়ে নিলেই তো হয়, তাহলেই তো হয়ে যাবে বলে ও মেয়েটির হাতে ওই আংটিটি পরিয়ে দেখে যে ঠিক আছে কিনা। সাথে সাথে অভির মুখে হাসি ফুটে ওঠে। ও খুশি খুশি বলে, এটা দিয়ে দিন। অভি বাড়ি এসে নীরা দেবীর হাতে সব কিছু তুলে দিয়ে বলল, মা, এইগুলো তুমি তপাকে দিয়ে দিও। আবার এসবের মধ্যে আমাকে টানছিস কেন? তুই কিনেছিস, তুই দে, ওর ভালো লাগবে, হেসে বলল নীরা দেবী। না না, তুমি দাও, ও আমার কাছে এখনও অতটা সহজ হতে পারেনি বলেই অভি বেরিয়ে যায়। নীরা দেবী অভির কথায় হাসতে থাকে। দুপুরে সবাই খেয়ে উঠতে নীরা দেবী তপস্যাকে নিজের ঘরে ডেকে অভির আনা হারটা ওর হাতে তুলে দেয়। তপস্যা হাতে নিয়ে নীরা দেবীকে প্রণাম করে। থাক মা, এত প্রণাম করতে হবে না বারবার, আজ এটা পরেছে ও কেমন, সাথে এই শাড়িটা, আর এই সব উপহার তোমার বাবা মার জন্য। বিকেলে তৈরি থেকেও, তোমার বাবা আসবেন বলেছেন। তপস্যা মাথা নেড়ে সব কিছু নিয়ে চলে যায় ওর ঘরে। নীরা দেবী আংটিটা ওকে দেয় না, মনে 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 বলল, এটা অভিকেই পরিয়ে দিতে বলবো। আমি শাশুড়ি হয়ে কি আংটি দিতে পারি? ওটা তো স্বামী ভালোবেসে সির আঙ্গুলে পরিয়ে দেয়। দুটির মধ্যে যখন তেমন কিছু হবে তখন না হয় পরিয়ে দেবে বলেই উনি হেসে উঠে আলমারিতে যত্ন সহকারে আংটিটা রেখে দেয়। এরপর বেশ কটা দিন কেটে যায়। তপস্যা আস্তে আস্তে সব কিছু মেনে নিয়ে সহজ হবার চেষ্টা করছে। ও বিকেলে সোফাতে বসে খবরের কাগজটা দেখছিল। হঠাৎই শুনতে পেল অভির গলা। কি করছো? অভির গলা শুনে একটু কেঁপে ওঠে তপস্যা। আরে আরে, কি হলো? ভয় পেয়ে গেলে নাকি? কি চিন্তা করছিলে? হাসতে হাসতে বলল অভি। না না, কিছু না। আপনি চা খাবেন না কফি? আমি তাহলে করে দিচ্ছি। অভি ওর দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থেকে কিছু বোঝার চেষ্টা করলো, তারপর বলল, চা, একটু আদা দিয়ে কড়া করে। তপস্যা ঘাড় নেড়ে চলে যায়। তপস্যা অভিকে চা এনে দেয়। ও চা খেতে খেতে বলল, তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো এখানে? না, কোনো অসুবিধা হচ্ছে না, একটা কথা বলবো। তপস্যা মাথা নিচু করে বলে, বলো, কি কথা? আপনি সেদিন জানলেন কি করে আমি ছাদে? ওর কথা শুনে অভি হেসে বলল, আমি সেদিন দুপুরে লাঞ্চ করতে বাড়ি আসছিলাম, আর তখনই তোমাদের বাড়ি থেকে কান্নার আওয়াজ শুনতে পাই। দেখি মাও বেরিয়ে আসছে। মা বলল, চল তো দেখি কি হলো, বিয়ে বাড়িতে আবার হঠাৎ কান্না কেন? আমরা গিয়ে দেখলাম তুমি কোনো চিঠি পড়ছো, আর তোমাকে ভীষণ বিধ্বস্ত লাগছে। মা একজন মহিলার থেকে সমস্ত ঘটনা জানতে পারে। ঠিক তখনই দেখি তুমি দৌড়ে বাড়ির ভেতর চলে যাচ্ছ। কেন জানি না, আমার মন বলছিল তুমি কোনো খারাপ স্টেপ নিতে চলেছ, তাই আমিও তোমার পেছনে দৌড়ে যাই। তোমাদের বাড়ি আমি অনেক ছোটোবেলায় গেছিলাম, অত মনে নেই, তাই বাড়ি ঢুকে তোমায় কোথাও দেখতে পেলাম না। হঠাৎই দেখলাম তুমি সিঁড়ি দিয়ে উপরে যাচ্ছ, আমিও তোমাকে অনুসরণ করলাম, আর তারপরের ঘটনা তো তুমি জানোই। অনেক ধন্যবাদ আপনাকে। সেদিন আপনি আমাকে সঠিক পথ না দেখালে আজ হয়তো আমার বাবা মা। বলেই থেমে যায় তপস্যা। তারপর অভি থেকে তাকিয়ে বলল, বাবা আপনাকে ভীষণ ভালোবাসে, খুব প্রশংসা করে। কথাটা বলেই চলেই যাচ্ছিল তপস্যা। তখন হঠাৎই অভি বলে ওঠে, তুমি কবে থেকে অফিস যাচ্ছ? তপস্যা সাথে সাথে অভির দিকে ফিরে বলল, আপনার কোনো আপত্তি নেই আমার চাকরি করাতে? কেন,
আপত্তি থাকবে কেন? তুমি যদি জব করতে কমফোর্টেবল হও তো করতেই পারো, নো অবজেকশন বলেই একটা মিষ্টি হাসি দেয় অভি। কিন্তু মা, কথাটা বলেই তপস্যা থেমে যায়। অভি কিছু বলতে যাবেই তখনই নীরা দেবী ঘরে ঢোকে। কেমন লাগলো বন্ধুরা দ্বিতীয় পর্বটি শুনতে? সকলে কমেন্ট করে জানাবে কিন্তু। পরের পর্ব নিয়ে পরশুদিনই হাজির হচ্ছি। ভালো থেকো, টাটা।